প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? চা চলবে? অবশ্যই চলবে। কলেজ খুলুক, তারপরে সবাই মিলে একসাথে চা খাবো। তার আগে আমি আজকের ক্লাসে তোমাদের কি পড়াবো সেটা একটু বলে নেই। আমরা আজকে শিখব অবচয় সরলরৈখিক পদ্ধতি কিভাবে হিসাব প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হয়। ইন ডিটেলস আমরা আজকে ধারণা নিব। এর পাশাপাশি আমরা ক্লাস শেষে আজকে ক্লাসে কি শিখলাম সেটার উপর খুবই শর্ট টাইমে 2-3 মিনিটের মধ্যে আমরা একটা পরীক্ষা দিব। তো তোমরা আমার সঙ্গে থাকবে, কোথাও যাবে না, চা খেতে খেতে ক্লাসটা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্ট্রেট লাইন মেথড অফ ডেপ্রিসিয়েশন অর্থাৎ অবচয়ের সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি। তো এই পদ্ধতি নিয়ে আলোচনা করার আগে আমরা অবচয়ের যে হিসাব প্রক্রিয়া সেটা একটু দেখে আসি। কেননা এটা আমাদের জানা খুবই প্রয়োজন। আমরা যে পদ্ধতিতেই অবচয় নির্ণয় করি না কেন, এই কনসেপ্টটা আমাদের মাথায় থাকা লাগবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে অবচয়ের হিসাব প্রক্রিয়া হচ্ছে এটা। তো অবচয়টা আসলে নির্ণয় করা হয় বছরের হিসাব বর্ষের শেষ দিনে। যেমন একটা মেশিন ক্রয় করা হলো জানুয়ারি মাসের 1 তারিখে, কিন্তু হিসাব বর্ষের শেষ তারিখ হচ্ছে ডিসেম্বরের 31 তারিখ এক্ষেত্রে। তো অবচয়ের পরিমাণটা আসলে নির্ণয় করতে হবে এই বছরের শেষে এসে, এবং তখন হিসাবভুক্ত করতে হবে। তো আমরা এখানে সেই প্রক্রিয়াটা এখানে তুলে ধরেছি যে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে অবচয়ের পরিমাণ গণনা করতে হবে, যে কি পরিমাণ অবচয় হলো সারা বছরের জন্য। তারপরে সেটাকে সমন্বয় দাখিলার মাধ্যমে অর্থাৎ জাবেদাভুক্ত করতে হবে। এটাকে সমন্বয় দাখিলা বলা হয় বা সমন্বয় জাবেদা বলা হয়ে থাকে। তো সমন্বয় জাবেদা হিসেবে অন্তর্ভুক্ত করার পরে এটাকে লেজার বুকে বা খতিয়ানে অন্তর্ভুক্ত করতে হবে। তারপরে এটা খুব স্বাভাবিকভাবে আর্থিক বিবরণীতে উপস্থাপিত হবে, এবং তারপরে আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সমাপনী দাখিলা। কেননা অবচয় হচ্ছে একটা টেম্পোরারি অ্যাকাউন্ট, অর্থাৎ যত ধরনের টেম্পোরারি অ্যাকাউন্ট থাকে, অর্থাৎ যে হিসাব সেই অ্যাকাউন্টগুলোকে হিসাবের বই থেকে ক্লোজ করতে হয়, এই জন্য একটা আলাদা ধরনের দাখিলা দিতে হয়, সেটা হলো সমাপনী দাখিলা। তো এটা হচ্ছে মোটামুটি হিসাব সংরক্ষণের প্রক্রিয়া। আর আমরা যে পদ্ধতিতে অবচয় নির্ণয় করি না কেন বা সেটার ক্ষেত্রে কিন্তু একই হিসাব প্রক্রিয়া অনুসরণ করা হয়ে থাকে। তো আমরা আজকের ক্লাসে দেখব যে সরলরৈখিক পদ্ধতিতে আমরা কিভাবে এটা করতে পারি। ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটা এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছ যে জনাব হারুন তার ব্যবসায়ের জন্য 1 জানুয়ারি 2020 তারিখে 90,000 টাকা দিয়ে একটি ভ্যান গাড়ি ক্রয় করেন, এবং এটার আনুমানিক আয়ুষ্কাল ছিল হচ্ছে 4 বছর, আর ভগ্নাবশেষ মূল্য ধরা হচ্ছে 10,000 টাকা। তো এটাকে আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি। তো এখানে আমি 1 নম্বর পদ্ধতিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আপাতত, যে বার্ষিক অবচয়ের পরিমাণ কীভাবে নির্ণয় করতে পারবো। যে এটার যে ক্রয় মূল্য সেটা থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে যে অ্যামাউন্টটা পাবো সেটাকে যদি আমরা অনুমিত আয়ুষ্কাল বা আনুমানিক আয়ুষ্কাল দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে বার্ষিক অবচয়ের পরিমাণ চলে আসবে। তো এখানে আছে 90,000 টাকার ক্রয় মূল্য, 10,000 টাকা আছে ভগ্নাবশেষ মূল্য, এবং আনুমানিক আয়ুষ্কাল আছে 4 বছর। তো এই বার্ষিক অবচয়ের পরিমাণ আসবে 20,000 টাকা। এভাবে করে প্রতি বছর 20,000 টাকা করে করে পরপর 4 বছর 20,000 টাকা কাটলে সম্পদটা এক্সস্ট হয়ে যাবে। আর বাকি যে 10,000 টাকা সেটা কিন্তু তার ভগ্নাবশেষ মূল্য বা স্ক্র্যাপ ভ্যালু। তো এটাকে যদি আমরা একটু ইংরেজি মাধ্যমে করতে চাই, তাহলে আসবে ঠিক এরকম, যে ডেপ্রিসিয়েশন পার অ্যানাম ইজ ইকুয়াল টু কস্ট মানে হচ্ছে এখানে কস্ট অফ দ্য অ্যাসেট মাইনাস রেসিডিউয়াল ভ্যালু। এই রেসিডিউয়াল ভ্যালুর আরও কয়েকটা নাম আছে, সেটা হচ্ছে স্যালভেজ ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু, এই ধরনের শব্দ থাকতে পারে। আর এর নিচে আছে হচ্ছে এস্টিমেটেড ইউজফুল লাইফ, অর্থাৎ এই যে সম্পদটা, সেই সম্পদের আনুমানিক আয়ুষ্কাল বা জীবনকাল, যেটা অঙ্কে দেওয়া থাকবে। তো এভাবে করে আসবে। তো আমরা এখন দ্বিতীয় পদ্ধতিতে চলে যাই, যে দ্বিতীয় পদ্ধতিতে আমাদেরকে প্রথমেই অবচয়ের হার নির্ণয় করে নিতে হবে। তো এটা নির্ণয় করার জন্য সূত্রটা হচ্ছে 100%কে আমরা যদি অনুমিত আয়ুষ্কাল দিয়ে ভাগ করি, তাহলে একটা পার্সেন্টেজ বের হবে। যেমন এখানে 100%কে আমরা অনুমিত আয়ুষ্কাল হচ্ছে 4 ইয়ার্স, তো এটাকে যদি ভাগ করি তাহলে 25% এর অবচয়ের হার আসবে। আমরা তারপরে এই এটাকে অবচয়যোগ্য মূল্যকে এই অবচয়ের হার দ্বারা গুণ করলে আমরা বার্ষিক অবচয়ের পরিমাণটা পাবো। তো অবচয়যোগ্য মূল্য পাবো কিভাবে, সেটা হচ্ছে যে কস্ট প্রাইসটা দেওয়া আছে 90,000 টাকা, সেটার থেকে যে রেসিডিউয়াল ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা দেওয়া আছে, সেটা বাদ দিলেই আমরা ডেপ্রিসিয়েবল ভ্যালু অর্থাৎ অবচয়যোগ্য মূল্য যেটা, সেটা আমরা পাবো।
তো সেটা আসবে ৮০,০০০ টাকা এবং তার সঙ্গে 25% আমরা যদি গুণ করি তাহলে আমরা 20,০০০ টাকা পেয়ে যাব বার্ষিক অবচয়। ডিয়ার স্টুডেন্টস, ঠিক এটাকে আমরা যদি ইংরেজি মাধ্যমে করতে চাই তাহলে তোমরা এই যে চিত্রে যেটা দেখতে পাচ্ছ ঠিক এভাবে অনুসরণ করবে। এখানে আলাদা তেমন কিছু বোঝার নেই। তো আমরা এই অঙ্কটাকে এবার একটু হাতে কলমে করে আসি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমি আমাদের যে বার্ষিক অবচয়ের পরিমাণ আমরা নির্ণয় করেছি 20,০০০ টাকা, সেটা এখানে লেফট সাইডে দেওয়া আছে। আমি এখন এর যে প্রয়োজনীয় জাবেদাগুলো সেগুলো অর্থাৎ সমন্বয় জাবেদা এবং সমাপনী জাবেদা সেটা আমরা এখন করব। তো প্রথমেই আমাদের এখানে বলা আছে যেন ভারুন জানুয়ারির 1 তারিখে 90,০০০ টাকা দিয়ে একটি ভ্যান গাড়ি ক্রয় করেন। তো আমরা আশা করি সবাই এটার এই জাবেদাটা করতে পারবো। ভ্যান গাড়ি হিসাব ডেবিট 90,০০০ টাকা, নগদান হিসাব ক্রেডিট 90,০০০ টাকা। তো এরপরে আমরা ডিসেম্বরের 31 তারিখে আসব। ডিসেম্বরের 31 তারিখে আমাদেরকে দুইটা জাবেদা করতে হবে। প্রথমত হচ্ছে সমন্বয় জাবেদাটা আমরা এখানে দেখাবো। সমন্বয় জাবেদাটা আসবে হচ্ছে যে সমন্বয় জাবেদা করার আবার দুইটা পদ্ধতি আছে। আমরা এখানে ডিরেক্ট মেথড এবং আরেকটা হচ্ছে প্রভিশন মেথড। প্রভিশন মেথডটাই বহুল প্রচলিত, আমি সেটাই এখানে দেখাচ্ছি। তো প্রভিশন মেথডে হচ্ছে এখানে পুঞ্জীভূত অবচয় হিসেবে রাখতে হবে। তো আমরা এটাকে যেভাবে করব সেটা হচ্ছে অবচয় হিসাব ডেবিট এবং সেটার পরিমাণ হবে 20,০০০ টাকা। অন্যদিকে পুঞ্জীভূত অবচয় ভ্যান গাড়ি হিসাব, এটা হবে 20,০০০ টাকা ক্রেডিট। এটা গেল আমাদের সমন্বয় জাবেদা। আমাদের আরও একটা জাবেদা দাখিলা দিতে হয়, এটা সাধারণত আর্থিক অবস্থার বিবরণী তৈরি করার পরে দিতে হয়। সেটা হলো সমাপনী দাখিলা। তো সেটা হবে হচ্ছে যে আমরা এই অবচয়কে দেখাই হচ্ছে আয় সারাংশে দেখাই, আয় সারাংশের ডেবিট পাশে দেখাই। তো এক্ষেত্রে সমাপনী দাখিলার ক্ষেত্রে আয় সারাংশকে ডেবিট করতে হবে, আয় সারাংশ ডেবিট করতে হবে 20,০০০ টাকা। অন্যদিকে অবচয় হিসাবকে ক্রেডিট করতে হবে 20,০০০ টাকা। এখানে আয় সারাংশ কিন্তু এটা ক্লোজ হয়ে গেল, অর্থাৎ অবচয় হিসাবটা ক্লোজ হয়ে গেল, মানে বন্ধ হয়ে গেল। ফলে এটা পরবর্তী বছরের জন্য এটা স্থানান্তরিত হবে না, এটার কাজ এবছরেই শেষ। তো আমরা একটু ডান দিকে লক্ষ্য করি যে আমাদের প্রথম ট্রানজাকশনটা ছিল হচ্ছে সাধারণ জাবেদা, তারপরে 31 তারিখে এসে আমরা সমন্বয় জাবেদার মাধ্যমে অবচয়কে হিসাবভুক্ত করলাম এবং তারপরে এটা আর্থিক অবস্থার বিবরণীতে প্রদর্শিত হলো এবং ঠিক তারপরেই আমরা আয় সারাংশ থেকে এটাকে ক্লোজ করে দিলাম, অর্থাৎ বন্ধ করে দিলাম, সেটা সমাপনী জাবেদার মাধ্যমে। অবচয়ের মোটামুটি এই জাবেদাগুলোই আসে। তো আমরা যদি এটাকে এখন খতিয়ানে উপস্থাপন করি তাহলে কিভাবে আসতে হবে, আমরা এই যে প্রথমেই আমি এখানে জাবেদা যেগুলো করেছি সেটা এখানে আছে। তো আমরা এখন ভ্যান গাড়ির যে খতিয়ান বই সেটা আমি কিভাবে করতে পারি। জানুয়ারির 1 তারিখে আমি এই যে জাবেদাটা করেছি 90,০০০ টাকা, সেটা হচ্ছে এর বিপরীতে আছে নগদান হিসাব ক্রেডিট 90,০০০ টাকা। তো আমরা এখানে নগদান হিসাব লিখব। নগদান হিসাব ডেবিটে আমাদের লিখতে হবে 90,০০০ টাকা। আমাদের এই ভ্যান গাড়ি নিয়ে আর কোনো জাবেদা দাখিলা এখানে নেই। তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নগদান হিসাব আমাদের প্রয়োজন পড়বে না, পরীক্ষায় এটা চাইবে না বেশিরভাগ ক্ষেত্রেই, তবে আমাদের বাস্তব ক্ষেত্রে তো অবশ্যই এটাই করতে হবে। আর তারপরে আমরা অবচয় হিসাবটা করব, সেটা এই যে অবচয়ের ঘর। তো অবচয়ের প্রথম জাবেদারে দেওয়া আছে হচ্ছে পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট 20,০০০ টাকা, আমরা সেটা এখানে করতে পারি পুঞ্জীভূত অবচয়। তাহলে অবচয়ের ডেবিট পাশে আমরা এখানে 20,০০০ টাকা দেখাবো। তাহলে এটা হবে ডেবিট উদ্বৃত্ত 20,০০০ টাকা। তারপরে অবচয় বন্ধ হলো যে জাবেদাটার মাধ্যমে সমাপনী দাখিলায় যে আয় সারাংশ ডেবিট দিকে আছে, অবচয়ের বিপরীতে আছে আয় সারাংশ 20,০০০ টাকা। তাহলে আমরা এখানে সেটা লিখব আয় সারাংশ, এটা ক্রেডিটে লিখতে হবে, অবচয়ের ক্রেডিট দিকে আছে এটা। তাহলে এখানে ব্যালেন্সটা হয়ে গেল নীল। প্রথমে ডেবিট ছিল, তারপরে যে 20,০০০ টাকা ক্রেডিট হতে এটা অবচয়ের ব্যালেন্স নীল হয়ে গেল।
এরপর আমরা আরেকটা হিসাব দেখাবো, সেটা হচ্ছে পুঞ্জীভূত অপচয় ভ্যান গাড়ি। তো পুঞ্জীভূত অপচয় ভ্যান গাড়ি, এটা আছে হচ্ছে ক্রেডিট ব্যালেন্স 20,000 টাকা এবং এটার বিপরীতে আছে অবচয় 20,000 টাকা। তো আমরা এখানে অবচয় হিসাব লিখব ক্রেডিট ব্যালেন্সে 20,000 টাকা, তো 20,000 টাকা। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা এই খতিয়ান জাবেদা এগুলো সবাই পারি, কিন্তু অবচয়ের ক্ষেত্রে কীরকম হলো আমরা সেটা কিন্তু এখন শিখে নিলাম। আমাদের এখন আরেকটা বিষয় দেখতে হবে, সেটা হচ্ছে যে আর্থিক অবস্থার বিবরণীতে এটা কিভাবে প্রেজেন্ট করা হয়ে থাকে। ঠিক এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি এটা আগে থেকেই করে রেখেছিলাম, জনাব হারুনের আয় বিবরণী 31 ডিসেম্বর 2020 সমাপ্ত বছরের জন্য। তো এটা এই যে মোট মুনাফা থেকে আমরা পরিচালন ব্যয় বাদ দিই, তো এই পরিচালন ব্যয়ের মধ্যে অবচয় হচ্ছে একটা আইটেম। সেখানে আমরা এবছরের জন্য যে 20,000 টাকা বার্ষিক অবচয় হয়েছে সেটা আমরা এখানে উপস্থাপন করব। তো এইটুকু দেখালেই তোমরা যথেষ্ট পরীক্ষার জন্য। তারপরে জনাব হারুনের উদ্ধৃত্ত পত্রে আমাদের এটা দেখাতে হবে, সেটা হচ্ছে সম্পদ পাশের মধ্যে স্থায়ী সম্পদ, এবং সেই স্থায়ী সম্পদের মধ্যে ভ্যান গাড়ি যে 90,000 টাকা দিয়ে ক্রয় করা হয়েছিল, ভ্যান গাড়ির ক্রয় মূল্য আমরা দেখাবো, যে পুস্তক মূল্য যেটা থাকবে যে সময়, তো সেটা এখানে আছে 90,000 টাকা, এবং তার থেকে আমরা পুঞ্জীভূত অবচয়ের পরিমাণটা বাদ দিয়ে দেখাবো। তাহলে পুঞ্জীভূত অবচয় আছে 20,000 টাকা, ফলে এর যে আউটার কলাম সেখানে টাকার ঘরে আমরা এটাকে 70,000 টাকা হিসেবে প্রেজেন্ট করব। তো এটাই ছিল মোটামুটি হিসাব প্রক্রিয়া অবচয়ের ক্ষেত্রে। ডিয়ার স্টুডেন্টস, আমাদের ক্লাস একেবারেই শেষ পর্যায়ে, তবে তোমরা শেষ করার আগে আজকের ক্লাসে যা শিখেছো সেটার উপরে তোমরা স্ক্রিনে একটা ইয়েলো বারের মধ্যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছ। এই লিঙ্কটা যে কোনো ব্রাউজার থেকে লিখে যদি সার্চ করো তাহলে তোমরা একটা পরীক্ষা দিতে পারবে, 3-4 মিনিটের মধ্যে নিজেকে যাচাই করতে পারবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউবের ডেসক্রিপশন বক্সে এটা পাবে লিঙ্কটা, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজে 10 মিনিট অ্যাকাউন্টিংয়ের পেজে পোস্ট আকারে পেয়ে যাবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।